শান্তিপুরের ছবি দেখাবো। শান্তিপুরে বিজেপির পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর, চেয়ার ফেয়ার ভেঙে ফেললেন তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। কেন এরকম ভাঙচুর দেখুন একটু। পঞ্চায়েত সমিতির সভাপতির অফিসে ভাঙচুর, বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি। তৃণমূলের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়েই ভাঙচুর। যদিও ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, কিন্তু তৃণমূলের পতাকা নিয়েই ভাঙচুর। একেবারে চেয়ার টেবিল ভেঙে খান খান। কথা বলবো প্রতিনিধি রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কেন হঠাৎ করে এরকম আক্রমণ? দেখো, এই সূত্রপাত সোমবার থেকে, কারণ এই শান্তিপুর পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতি, এবং গত সোমবার দিন বিজেপির পক্ষ থেকে ভিডিও এবং জয়েন্ট ভিডিওতে ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্যরা, এমনকি বিজেপির অন্যান্য পঞ্চায়েতের প্রধানরাও কিন্তু ছিলেন এখানে। তাদের যেটা সেই সময় আন্দোলন করার সময় তৃণমূল যে দলীয় সিম্বল রয়েছে তার একটি সিম্বল, সেই সিম্বল ভিডিও এবং জয়েন্ট ভিডিওতে তুলে দেওয়ার চেষ্টা করে বিজেপির পক্ষ থেকে। তারপরে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ দেখানোর পরে তারা সেখানে ডেপুটেশন জমা দেয়। মূলত তাদের বিজেপিতে অভিযোগ ছিল যে স্বজন পর্যন্ত আর্থিক দুর্নীতি, অর্থাৎ আর্থিক যে ফান্ডগুলো আছে সেগুলো বিজেপি পঞ্চায়েত সমিতি থাকায় সেভাবে কাজ করতে দিচ্ছে না। এবং আজ তারই প্রতিবাদে তৃণমূলের পক্ষ থেকে বিডিও অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। সেই তার পরবর্তী সময় যে চিত্র দেখতে পাচ্ছ যে সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহসভাপতির ঘর ভাঙচুর করা হয়, এবং এমনকি তাদের যে নামের নেম প্লেট রয়েছে এই যে ভাঙচুর করা হচ্ছে রঞ্জিত, তৃণমূলের পতাকা নিয়েই ভাঙচুর করা হচ্ছে, তারপরেও তৃণমূল অভিযোগ অস্বীকার করছে কেন? এবং তৃণমূলের যেটা দাবি হয়েছে যে তারা ভাঙচুর করেনি, তারা সুস্থভাবে তারা ডেপুটেশন জমা দিয়েছে, এবং যারা ভাঙচুর চালিয়েছে তাদের জানা নেই, তারা বিজেপির কর্মী সমর্থক হতে পারে। অন্যদিকে ভিডিও কিন্তু একই দাবি করছে যে সুস্থভাবে তার কাছে ডেপুটেশন জমা তৃণমূলের পক্ষ থেকে ভাঙচুরের ঘটনা তার কানে আসেনি। অর্থাৎ একই বিল্ডিং এর মধ্যে পঞ্চায়েত সমিতি এবং ভিডিওর অফিস, সেখানে এত বড় ঘটনা ঘটে গেছে ভিডিও কিছুই জানে না বলে দাবি করছে। এই মুহূর্তে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে, পরিস্থিতি থমথমে। আমি রঞ্জিত আসবো তোমার কাছে, ভিডিও কি বলছেন একবার দেখাবো, তারপরে আসবো তোমার কাছে। ওনারা রাজনৈতিক কর্মসূচি নিয়ে এসছেন। গত পরশু দিন এখানে একটা নক্কারজনক ঘটনা ঘটেছে। এই নির্দিষ্ট দলের প্রতীক নিয়ে কিছু অবমাননা করা হয়েছে, তার বিরুদ্ধে বোধহয় রাজনৈতিক কর্মসূচি ওনারা রেখেছেন। আমার অফিসে, আমার ঘরে ওনারা শান্তিপূর্ণভাবে আমার সঙ্গে দেখা করে গেলেন, শুভেচ্ছার ফুলও আমাকে দিয়ে গেলেন। ভালো কাজের জন্য হোক, সাধারণ মানুষ আমার সঙ্গে আছেন, এটা আপ্লুত আমি। কোথাও ভাঙচুর হয়েছে এরকম খবর আমি পাইনি আমার অফিসে। শান্তিপূর্ণভাবেই আমার সঙ্গে দেখা। পুলিশ আছেন শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, যেহেতু অনেক মানুষ আছেন। যে মিটিং এর কথা হয়, শান্তির কোনো বাতাবরণ আমি এখনো দেখি। আচ্ছা, তার মানে রঞ্জিত ভিডিও বোঝাতে চাইলেন যে বিডিওর অফিসে কোনো ভাঙচুর হয়নি, কিন্তু বিডিও অফিসের পাশেই হচ্ছে, মানে বিডিও অফিসের মধ্যেই এই পঞ্চায়েত অফিস, সেটা ভাঙচুর হয়েছে, তিনি সেইটা দেখতে পাননি বললেন, তাই তো? একেবারে দেখো, একই বাউন্ডারির মধ্যে পঞ্চায়েত সমিতি এবং বিডিও দুটো অফিসই রয়েছে। যে পঞ্চায়েত সমিতির অফিস ভাঙচুর হয়েছে তিনি জানেনই না, তার অফিস সন্ত্রাস রয়েছে বলে তিনি দাবি করছেন। ফলে উত্তেজনা ছিল, এবং সেখানে কিন্তু ভাঙচুরের যে ছবি উঠে আসে বুঝতে পারবে যে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পরে পঞ্চায়েত সমিতি সভাপতি ভাঙচুর করা হয় বলে, এবং দাবি করছে বিজেপির পক্ষ থেকে। যদিও এই নিয়ে একমুখ তুলে ধরেছে তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত সমিতির সভাপতির বক্তব্য দেখাবো, যখন তৃণমূলের বক্তব্য পাবো নিশ্চয়ই তৃণমূলের পক্ষ থেকেও কোনো বক্তব্য আমরা পাওয়ার চেষ্টা করবো রঞ্জিত তোমার মাধ্যমে। এবার দেখাবো কলকাতা পুলিশের তদন্তে ক্ষুব্ধ বিচারপতি। কলকাতা পুলিশের তদন্তে কেন ক্ষুব্ধ? তদন্তকারী অফিসারের বিরুদ্ধে পর্যবেক্ষণ, তদন্তকারী অফিসারের বিরুদ্ধে মন্তব্য। গলফ গ্রিনের একটি ঘটনায়, সেই ঘটনায় কলকাতা পুলিশের তদন্ত ঠিকঠাক হচ্ছে না, তাতেই বিরক্ত বিচারপতি। সরাসরি যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এই রকম তিরস্কার? বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, তিনি বিচারপতি হওয়ার আগে তিনি আইনজীবী ছিলেন, দুধে ক্রিমিনাল আইনজীবী হিসেবে পরিচিত এই হাইকোর্ট পাড়ায়। এবং তিনি যখন কোনো তদন্ত নিয়ে বিরক্তি প্রকাশ করছে, তার মধ্যে কেস ডায়েরি দেখার পর একাধিক বিষয় অসঙ্গতি তার নজরে পড়ে। আচ্ছা, গুরুতর মাথার চোট। পুলিশের রিপোর্টে তদন্তকারী অফিসার একজন সাক্ষীকে সামনে রেখে লিখছেন নাক কাটা গেছে, অর্থাৎ শুধুমাত্র নোজ কাটিং হয়েছে। এই বিষয়টা কেন, কোন সাক্ষীর ভিত্তিতে এমন তথ্য দিল কলকাতা পুলিশের গলফগ্রিন থানার তদন্তকারী অফিসার, সেটা তিনি জানতে চান। তাই
72 ঘন্টার মধ্যে তিনি এজলাসে তলব করেছেন আইওকে, একই সঙ্গে কৈফিয়ত তলব করেছেন। ঘটনা বেশ কিছুদিন আগের গল্ফগ্রিন থানার অভিনব সাহা বাড়ির পোষ্য কুকুরকে বাড়ির বাইরে নিয়ে গিয়েছিলেন এবং সেই সময় ঘোড়াকে কেন্দ্র করে বচসা স্থানীয় বেশ কিছু যুবকের সঙ্গে, সেই সময় বচসা হাতাহাতি মারামারি এবং জখম হওয়ার ঘটনা, এবং সেই জখমে প্রথমে একটি হাসপাতালে ভর্তি হয় এক্ষেত্রে মামলাকারী, এবং সেই হাসপাতালে তার ট্রিটমেন্ট সঠিক না হওয়ার কারণে তাকে এমার্জেন্সি জরুরি কারণে তাকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়। পুলিশ তদন্ত করতে গিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও প্রথম হাসপাতালের শুধুমাত্র নাক কাটা গেছে এই যে ফার্স্ট এড সেইটুকু শুধুমাত্র দেওয়া হয়েছে রিপোর্টে, কিন্তু তার যে গুরুতর মাথার ইনজুরি কার্যত সে প্যারালাইজড হয়ে যাওয়ার মতো উপক্রম এই জায়গায় চলে গেছে সেটা লেখা নেই, এবং চার্জশিট হয়েছে। কার্যত বিচারপতি বলছেন এমন তদন্তকারী অফিসারের কলকাতায় পুলিশে কাজ করার মতো কোনো অধিকারই নেই, কারণ কলকাতা পুলিশের যে সুনাম রয়েছে, ঐতিহ্য রয়েছে, তার সাথে মিসফিট এই ধরনের তদন্তকারী অফিসাররা তাদের রাজ্য পুলিশে পাঠিয়ে দেওয়া উচিত। এবং তারপরই কৈফিয়ত চেয়েছেন, এজলাসে হাজির হয়ে কেস ডায়েরি নিয়ে ব্যাখ্যা করতে হবে আদালতে বিচারপতির সামনে আদতে কেন এই ধরনের গড়িমসি বা ঢিলেঢালা তদন্ত হলো। দেখা যাক এরপরে তদন্তের অগ্রগতি কিভাবে হয়। এমনিতেই উত্তরবঙ্গের চা শ্রমিকরা বরাবর চাপেই থাকেন, কখনো শ্রমিকদের বেতন দেওয়া হয় না, কখনো বোনাস দেওয়া হয় না, বন্ধ করে দেওয়া হয় চা বাগান, তারপরে পালিয়ে যান চা বাগানের মালিকরা। এবার কেন্দ্রীয় চাপে চা শ্রমিকরা একেবারে আরো চাপে, কেন্দ্রীয় নীতির জন্য চাপে। ভারতের বাজারে আগেই নেপালের চা ছিল, এবার কাদের চা? সরাসরি চলে যাব রাজকুমারের কাছে। রাজকুমার, কেন চাপে কেন্দ্রীয় নীতিতে বলা হচ্ছে? দেখো অয়নদা, চা মালিকরা যে অভিযোগটা তুলছে সেটা খুবই চাঞ্চল্যকর এবং খুবই ভয়ঙ্কর একটা অভিযোগ। সেটা হচ্ছে তাদের বক্তব্য যে নেপালের চা আগেই আমাদের দেশে ছেয়ে ফেলেছিল, সম্প্রতি ভিয়েতনাম এবং কেনিয়া থেকেও চা ঢুকে যাচ্ছে এদেশে, এবং আশ্চর্যজনকভাবে কেন্দ্রীয় চা নীতিতে সুস্পষ্ট কোনো নীতিই নেই যার দ্বারা বোঝা যায় যে কত পরিমাণ চা বিদেশ থেকে আমাদের দেশে আমদানি করা হচ্ছে। এবং শুধু তাই নয়, আরও কয়েকটি কথা বলা হয়েছে যে একটি পোর্টাল থাকার কথা কেন্দ্রীয় সরকারের, যে পোর্টালে কত চা আমদানি করা হচ্ছে সেটা নথিবদ্ধ থাকবে, সেই পোর্টালও নাকি নেই। এই রকমটাই কিন্তু চা মালিকদের অভিযোগ রয়েছে। এবং তার সাথে সাথে এই যে কেন্দ্রীয় নীতির কারণেই কিন্তু যে সংগঠিত যে চা বাগান, অর্থাৎ বড় বড় যে চা বাগান যেখানে শ্রমিকদের পিএফ দেওয়া হয়, গ্র্যাচুইটি দেওয়া হয়, এই রকম চা বাগানগুলো অসংগঠিত যে চা বাগান রয়েছে, অর্থাৎ যেখানে শ্রমিকদের কোনো পিএফ গ্র্যাচুইটির ব্যবস্থা নেই, এদের সাথে প্রতিযোগিতায় পেরে উঠছে না, কারণ সংগঠিত চা বাগানে চা উৎপাদনের খরচ অনেক বেশি, কিন্তু অসংগঠিত ক্ষেত্রে অনেক কম। এক কথায় অন্ধা একেবারে কেন্দ্রীয় সরকারের যে তুগলকি চা নীতি, সেই অভিযোগই করছেন চা শ্রমিকরা। চায়ের চাহিদা কমে গেছে ব্যাপারটা তা নয়, চাহিদা তো রয়েছে, কিন্তু চাহিদা থাকলেও হচ্ছে এভারেজ চা, সেই চাটা কম দামের চাই মানুষ বেশি চাইছে, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাটা কমে গেছে। নতুন বাজার চা শিল্পের নিজের পক্ষে স্বয়ংসম্পূর্ণভাবে ধরা সম্ভব নয়। গভর্নমেন্টের পেট্রোনাইজ দরকার। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে আমরা অ্যাপিল করি, আমরা টি বোর্ডকে করি, তারা উদ্যোগ নিলে তবেই সংগঠিত ক্ষেত্রে চা বাগিচাটা, যেটা ভারতবর্ষে 10 মিলিয়ন ওয়ার্কার ডাইরেক্টলি যেখানে এমপ্লয়েড, সেটা রক্ষা হবে। অনেকটা টি ইম্পোর্ট হচ্ছে বাইরে থেকে, সেই ফিগারটা যেটা টি বোর্ড রিলিজ করছে, আজ অ্যাকচুয়াল যেটা ইম্পোর্ট হচ্ছে সেই চাটার ফিগারের ভেতরে একটা পার্থক্য দেখা যাচ্ছে। সেই চাটা যেটা পাওয়া যাচ্ছে উইচ ইজ নট চিপার টি হচ্ছে, সেই চাটা যখন মার্কেটেতে চলে যাচ্ছে তো হয়তো সেটার জন্য সাপ্রেস হবে। আমাদের চা যদি নেপালেতে যায়, সেই চাটার কিন্তু আপনার হচ্ছে আমাদের 40% ডিউটি দিতে হবে, কিন্তু ওদের চা যদি এখানে আসে সেটা হচ্ছে 0% ডিউটি। তো একটা দেখুন এর ভিতরে বৈষম্য রয়ে থেকে যাচ্ছে, সেটা আমরা পয়েন্ট আউট করেছি যে যেই চা ভেতরে আসবে একটা ইম্পোর্ট ডিউটি যাতে থাকে। আর আলিপুরদুয়ারেই অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের আন্দোলন। পশ্চিমবঙ্গ সরকারকে দায়িত্ব নিয়ে প্রাপ্য গ্র্যাচুইটি মিটিয়ে দিতে হবে। বছরের পর বছর ধরে নাকি তাদের বকেয়া রয়েছে। পশ্চিমবঙ্গ সরকার কিভাবে দায়িত্ব নিতে পারে, কি বলছেন আন্দোলনকারীরা? রাজকুমার, দেখো অয়নদা, আন্দোলনকারীদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের যে চা বাগানগুলো রয়েছে, মূলত আলিপুরদুয়ার জেলাতেই যে চা বাগানগুলো রয়েছে, 10,000 শ্রমিক অবসর নিয়ে এই মুহূর্তে আছেন। এই 10,000 শ্রমিকের প্রায় 100 কোটি টাকা বকেয়া রয়েছে। এই যে বকেয়াটার
এই বকেয়া কিন্তু মালিক পক্ষ দিচ্ছে না। আচ্ছা। এখানে রাজ্য সরকারের যে শ্রম দপ্তর আছে, শ্রম দপ্তরকে তারা আবেদন জানিয়েছেন শ্রমিকরা যে শ্রম দপ্তর বিষয়টিতে হস্তক্ষেপ করুক, অবসরপ্রাপ্ত যারা শ্রমিক আছে তাদেরকে যে বকেয়া যে পেনশন গ্র্যাচুইটি সেই টাকাটা মিটিয়ে দেওয়া হোক। মূলত চাইছে শ্রমিকরা চাইছে যে শ্রম দপ্তর রাজ্য সরকারের তারা বিষয়টিতে হস্তক্ষেপ করে সমস্যার সমাধান করুক। একদমই তাই, মানে এর আগে তো বহু দেখেছি এরকম চা মালিকরা গ্র্যাচুইটি বোনাস কিছুই দেয় না, পিএফও দেয় না। এখন দেখা যাক কি পদক্ষেপ করা হয় তাদের জন্য।